বুকের ওপর থেকে কাপড় সরাতেই মেয়েটার চোখ দিয়ে টপ টপ পানি ঝরে পড়তে থাকে। কিন্তু কেঁদে কী হবে? তাকে তো কিনে নেওয়া হয়েছে এক রাতের জন্য। কাঁদলে হবে না তার। তাকে সব মেনে নিতে হবে, সব সহ্য করতে হবে তাকে। আমি স্বপ্ন, বড়লোকের বাবা মায়ের একমাত্র বিগড়ে যাওয়া সন্তান। আমি নিজেই বুঝি আমি যা করি ঠিক করি না, কিন্তু এইসব নীতিকথা আমার সহ্য হয় না। নিজে বুঝলেও আমার এইসব কথা মানতে ইচ্ছে করে না। আর আজকে যে মেয়েকে আমি ভাড়া করে নিয়ে এসেছি, সে দেখতে এক কথায় অসাধারণ। মেয়েটার চোখের মণি বাদামি, ভ্রুগুলো সুন্দর টানা টানা, চোখগুলো লাল টুকটুকে, গায়ের রং দবদবে ফর্সা, একদম দুধের মতো। আমি রুমে বসে আছি, রুমের এক কোণে আপন মনে সিগারেট টানছি। এই রুমটা আজকে ভাড়া নিয়েছি সারা রাতের জন্য। আর এই মেয়েকে এক রাতে 15,000 টাকা ঠিক করেছি। মেয়েটার ঠোঁটে আঙ্গুলের স্পর্শ করতেই পাশে কি যেন বেজে উঠল। চমকে গেলাম, কি হলো? পাশে তাকিয়ে দেখি মেয়েটার ফোন বাজছে। আমি রেগে বললাম, কি রে, আজকে রাতে আরও কতজনকে ঠিক করে রেখেছিস? যা, আমি তোর সাথে থাকবই না। মেয়েটি, প্লিজ আপনি এমন করবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব এত রাতে? নতুন কাস্টমার তো পাবো না এত রাতে, আর আমার টাকার খুব দরকার। আমি, তোর কি মনে হয় আমি এইসব মানব? আজকে রাত তোকে আমার সাথেই থাকতে হবে। মানতে পারলে আমার সাথে থাক, না হলে এখনই বেরিয়ে যা। মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, আমি কাউকে ঠিক করিনি, আমার মা ফোন করেছে। আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতাম তাহলে। যদি না দেন তাহলে থাক, লাগবে না। আমি অবাক হয়ে গেলাম, এর মা মানে? তোর মা আছে, তুই তাহলে এই রাস্তায় কেন? মেয়েটি, পরে বলি, একটু কথা বলি প্লিজ। বলবো? আমি, বলে নে। মেয়েটি, হ্যালো মা। মা তুই কোথায়? এত রাত হলো, বাড়ি ফিরবি কখন? আমি তোর জন্য অপেক্ষা করছি তো। মেয়েটি, মা আমি আজকে রাতে বাড়ি ফিরতে পারবো না। আজকে পার্ট টাইম কাজ করছি, কাজের অনেক চাপ। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আর সোনিয়াকে বলো খেয়ে ঘুমিয়ে পড়তে। সোনিয়া কি তোকে ছাড়া কখনো খাবার খায়? ও তো তোকে না পেলে ঘুমায় না। আমি কি করব মা? মেয়েটি, মা ওকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা মা, রাখছি, আমি পরে কথা বলবনি। টুট টুট টুট। আমি সত্যিই অবাক, এরকম মেয়েও পরিবারের সাথে সম্পর্ক থাকতে পারে। আবার সেই মা রাতে মেয়ের খবর নিচ্ছে, সেই মেয়ে কোথায় আছে, এখনও বাসায় ফিরছে না কেন? আমি বিস্ময় নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি এই পথে কেন এসেছো? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি আগে এমন ছিলাম না, টাকার প্রয়োজনে বাধ্য হয়ে এই রাস্তায় নেমে এসেছি। আমি আগে টিউশনি করে তা দিয়ে কোনো মতে আমাদের সংসারটা ভালোই চলে যেত, কিন্তু ইদানিং এসে মা খুব অসুস্থ থাকতো। তাই আমি একদিন মাকে নিয়ে ডক্টরের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি আমার মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইমার্জেন্সি একটা কিডনি রিপ্লেস না করতে পারলে মা বাঁচবে না আর। তাই আমার অনেক টাকার দরকার পড়ে গেল। আমি একটা সংস্থা থেকে 5 লক্ষ টাকা ঋণ করি, কিন্তু আমাদের এমন সামর্থ্য ছিল না যে আমি সেই টাকাটা সুদে আসলে পরিশোধ করতে পারবো। ঋণ যেতে থাকে, আমাদের ঋণের বোঝা বাড়তে থাকে। একদিন ওনারা পুলিশ নিয়ে আসেন আর বলেন ওনাদের টাকা পরিশোধ না করলে ওনারা আমাদের বাড়ি ঘর সব নিজের দখলে নিয়ে নেবে। আমাকে প্রতি সপ্তাহে 10,000 টাকা করে জমা দিতে হবে তাদের। তাই আমি বাধ্য হয়ে এই পথে এসেছি। আমার কাছে কোনো উপায় ছিল না। আপনি প্রথম যার কাছে আমি আমার সর্বোত্তম আজকে বিলিয়ে দেব। মেয়েটি কথা বলছে আর নিজের শাড়ির ভাঁজ খুলছে, সাথে অজস্র অদেখা বেদনা কান্না, যা সে কাউকে বলতে পারছে না। স্বপ্ন রাগান্বিত হয়ে বলল, আমি তোমার সাথে রাত কাটাবো না। তাই বলে বাইরে যেতে লাগলো। মেয়েটি এসে সোজা স্বপ্নের পা ধরলো, কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে রেখে যাবেন না। আমি এত রাতে নতুন কাকে পাবো? আমি তো কাউকেই পাবো না, আর আমি এখনও ভার্জিন। আপনি আমাকে যা চান করতে পারেন, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু আমার টাকাটা লাগবে। স্বপ্ন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা দিয়ে দেব। বলেই বেলকনিতে চলে গেল স্বপ্ন। স্বপ্ন একটা সিগারেট জ্বালিয়ে ভাবছে কতটা না অসহায় হলে এমন হতে পারে একটা মেয়ে, যে নিজের সব কিছু একটা ছেলেকে দেওয়ার জন্য পা ধরেছে। আমি তো আগে এমন ছিলাম না, আমি এমন কি করে হলাম? স্বপ্ন সিগারেট শেষ করে রুমে এসে দেখে মেয়েটি এখনও শাড়ি অমন করে অর্ধেক পরে বিছানার ওপরে পা তুলে বসে বসে কাঁদছে। হাঁটুতে মুখ গুজে রেখেছে, যেন সেই কান্নার আওয়াজ কেউ না শুনতে পারে। তার গায়ে আজকের রাতে একটা নতুন নাম লেগে গেল, তার গায়ে লেগে গেল প্রতিতা।
তাকে সবাই ওই নামে চিনবে। আজকে হয়তো আমি ওকে কিছুই করব না, কিন্তু কালকে ও তো টাকার জন্য আরেকজনের কাছে ঠিকই যাবে। আমি আমার বোনকে তো হারিয়েছি, আমার সামনে আর কারো বোনকে কষ্ট দিচ্ছি আমি। বোনের কথাটা মনে আসতেই স্বপ্নের কষ্টে আটকে রাখতে পারলে না। চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছে তার। কি করে সহ্য করবে সে এই যন্ত্রণা? চোখে হাত দিয়ে চোখের পানি মুছছে স্বপ্ন। এমন সময় কে যেন গায়ে হাত রেখেছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখি মেয়েটি আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম, শাড়ি ঠিক করে পরে নাও, আমি তোমাকে কিছু করব না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা আজকে গল্প করব সারা রাত। আমার কথা শুনে মেয়েটা হতভম্ব হয়ে গেল। আমি জানি সে এমন কোনো কথার সামনে পড়তে পারে, সেটি সে কল্পনাও করেনি কখনো, কিন্তু এমনই হলো। মেয়েটির মুখের কোণে এক চিলকো হাসি স্পষ্ট বুঝতে পারলাম। মেয়েটি ফ্রেশ হয়ে এসে শাড়ি পরেছে, তাকে এত সুন্দর লাগছে বোঝাইতে পারবো না। এমনিতেই তার চোখগুলো দেখলে সব ছেলেই হাজারবার মরতে রাজি হয়ে যাবে তার জন্য। ইস, যদি এমন মেয়ে আমি পেতাম। মেয়েটি, আপনাকে একটা কথা বলতে পারি? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে কথাটা বলল মেয়েটা। আমি, বলো কি বলবে? মেয়েটি, আপনার মতো ধনী ছেলের কিসের কষ্ট? আপনি কাঁদছিলেন কেন তখন? স্বপ্ন, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? আমার টাকা আছে, কিন্তু ভালোবাসার কেউ নেই। মেয়েটি, মানে আপনার বাবা মা তারা কোথায়? স্বপ্ন, আছে কিন্তু আলাদা। আমি যখন বুঝতে শিখলাম আমার বাবা মা, বলল তারা আলাদা থাকতে চান। তাদের নাকি একসাথে থাকা সম্ভব না। যদিও তারা ভালোবেসে বিয়ে করেছিল একে অপরকে, পরিবারের সম্মতি ছাড়া। আর তারাও সবার সাথে সব শেষ করে এসে এই বিয়ে করেছে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার একটা ছোট্ট বোন ছিল, মাহিয়া। তাকেও হারিয়ে ফেলেছি আমি। মেয়েটি, কিভাবে হারালেন আপনি আপনার বোনকে? আমি, এক লোক একদিন আমার বোনকে বাবা মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় আর পতিতাদের মাঝে বিক্রি করে দেয়। তারপর তাকে আর আমি কোথাও খুঁজে পাইনি। হয়তো সে আর বেঁচে নেই। কথা বলতেই চোখ থেকে অঝরে পানি পড়ছে আমার, বুঝতেই পারিনি। আর মেয়েটা তাক লাগিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি এমন হয়ে যাই। আর আমার মন, এখন পতিতারাই হলো সর্বশ্রেষ্ঠ অপরাধী। তার জন্য আমি মেয়েদেরকে কিনে নিয়ে এসে শাস্তি দেব ঠিক করি। তাদের সাথে আমি রাত কাটাতে এখানে নিয়ে আসি না। মেয়েটা, মানে কি বলছেন আপনি? আপনি কি করেন তাদের সাথে? স্বপ্ন, আমি আজকের আগে কোনো মেয়ের সাথে কিছুই করিনি। আজকেই প্রথম তোমাকে কিনে নিয়ে এসেছিলাম আমি। আচ্ছা, আপনার নাম কি? এখনও তো জানতে পারলাম না আমি। মেয়েটি মাথা নিচু করে বলল, আমার নাম অথৈ জাহান মোহনা। সবাই মৌ বলে ডাকে, আপনি মোহনা বলতে পারেন আমাকে। স্বপ্ন, একেই তো এই মেয়ের উপরে কাজ খেয়ে রয়েছে, আবার নামটাও উফ দারুণ। একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। স্বপ্নর একটা খালাতো বোন ছিল, যে স্বপ্নর সাথে খুব মজা করত। তারা সেম অ্যাজ ছিল। দুই, স্বপ্ন কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার বাবা মা কেউ তার পাশে নেই। স্বপ্ন আগেই সব হারিয়ে ফেলেছে, কারণ স্বপ্নের বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কয়েক বছর আগেই। তাদের বিয়েটা কিন্তু হয়েছিল প্রেম করে। পরিবারের সম্মতিতে স্বপ্নর বাবা গরিব একটা মেয়েকে বিয়ে করলে কেউ এটা মেনে না নেওয়ার কারণে স্বপ্নর বাবা মাকে আলাদা হতে হয় সবার থেকে। এরপর তিলে তিলে দাঁড় করিয়েছিল স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 17টি হোটেল, যার অ্যাডমিন স্বপ্নের বাবা হলেও স্বপ্নের নামে 10টি হোটেল ছিল, আর বাকিগুলো ছিল বাবা মায়ের নামেই। এখান থেকে তাদের সংসার হলেও একটা ভুল ভাবনা সব শেষ করে দিয়েছে তাদের মাঝে। একটা ভুল ধারণা নিয়ে সব শেষ হয়ে যায়। স্বপ্ন বাবা মাকে হারিয়ে ফেলে। এরপরে কারো সাথে তাদের সম্পর্ক না থাকলেও খালাতো বোন মেঘলার সাথে স্বপ্নর বেশ ভালো বন্ধুত্ব ছিল। আর খালার কোনো ছেলে ছিল না, তাই তিনিও স্বপ্নকে ছেলের মতো দেখেন। স্বপ্নর যখন 10 বছরের ছেলে, তখন মেঘলার বয়স ছিল মাত্র 6 বছর। ছোট্ট ফুলের মতো সুন্দর একটা মেয়ে। একদিন পুকুরে গোসল করতে গিয়েছিল স্বপ্ন। ওই বলাই তো হয়নি, খালামণিরা গ্রামে থাকেন। পুকুরে গোসল করছিল স্বপ্ন, আর মেঘলাটা পাড়ে দাঁড়িয়ে থেকে স্বপ্নের গোসল করা দেখছিল আর হাসাহাসি ফালাফালি করছিল। তার মনে অনেক আনন্দ ছিল। স্বপ্ন হঠাৎ একটা ডুব দিয়ে ওঠার পরে মেঘলাকে আর দেখতে পেল না। স্বপ্ন ভাবলো মেঘলাটা মনে হয় বাড়ি চলে গেছে, তাই সেও উঠে বাড়ি চলে এলো। কিন্তু সে এসে যা শুনতে পেল তার জন্য স্বপ্ন মোটেও প্রস্তুত ছিল না। স্বপ্ন দৌড়ে পুকুর পাড়ে চলে যায়। সেখানে যা দেখে তাতে তার হাত পা কাঁপতে থাকে। একটা ফুল যেন ভাসছে পানির উপরে। এর একটাই কারণ,
স্বপ্ন আবারও তার মায়ের কোল হারিয়ে ফেলল। নয়ন সবাই স্বপ্নকে খুনি বলবো। সবাই বলল স্বপ্ন মেঘলাকে মেরে ফেলেছে কারণ সে হিংসা করত। কেউ একটুও বুঝল না। মোহনা এর কথায় মেঘলাটার মনে পড়ে গেল স্বপ্নকে সেদিন খালু বেঁধে রেখে পিটিয়েছিল, তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন তিনি। স্বপ্ন এখনো রেগে গেলে তার মাথা প্রচণ্ড যন্ত্রণা হয়। সেই থেকে তার সব হারিয়ে গেল, আর কেউ নেই তার। কথাগুলো শেষ করে চোখ মুছছে স্বপ্ন। কথাগুলো মনে পড়ে চোখে পানি চলে এসেছে তার। মোহনা অবাক দৃষ্টিতে কথাগুলো শুনছে স্বপ্নর। সে ভাবছে তার ধারণাটা একদম ভুল। টাকা থাকলে মানুষ সুখী হতে পারে না। আসল সুখ সবার সাথে থাকার মাঝে বিরাজ করে। স্বপ্ন কথাগুলো বলে উঠে গেল আর মোহনাকে এসে বলল, তোমার কত টাকা লাগবে? তাহলে তুমি আর এইসব করতে আসবে না। মানে এইসব করতে হবে না তোমাকে। মোহনা, আমার এখনো 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি কোথায় পাবো? তাই আমাকে এই কাজ করতে হবে। স্বপ্ন, না তোমাকে করতে হবে না, আমি তোমাকে টাকা দেব, তুমি আবার পড়াশোনা করবে, মনে থাকবে। মোহনা, আপনি আমাকে কেন টাকা দেবেন? স্বপ্ন, আমি তো নিজের কাউকেই বাঁচাতে পারিনি, কিন্তু তোমার মা বোনের তোমার প্রতি ভালোবাসাটাকে বাঁচাতে পারলে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত হব। মোহনা, আমি একটা শর্তে এই টাকাটা নিতে পারি। স্বপ্ন, কি বলো শুনি? মোহনা, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেবেন? আমি ঋণ রাখতে চাই না, আমি স্যালারি থেকে টাকা পরিশোধ করব ধীরে ধীরে। স্বপ্ন, ওকে, তুমি যদি কাজ করতে চাও তাহলে তাই হবে, তুমি কাজ করো। মোহনা, ধন্যবাদ। এখন মাঝরাত, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বেজে গেছে। মোহনা উঠে যাচ্ছে। স্বপ্ন ভেবেছে সে হয়তো ফ্রেশ হতে যাচ্ছে, কিন্তু ও ফ্রেশ হতে না অজু করতে গেছে। অবিশ্বাস্য কিন্তু মেয়েটি তাহাজ্জুদের সালাত আদায় করবে বলে অজু করেছে, আর স্বপ্ন সব থেকেও নিজেকে মুসলিম বলে। মেয়েটি একটু আগে সব বিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল, সেই মেয়ে তাহাজ্জুদের সালাত আদায় করছে। একটা পতিতা, তার গায়ে কলঙ্কের দাগ লেগে গেছে, কারণ হোটেলের রুমে যারা ভাড়া এসেছে কেউই হয়তো মোহনার মতো নেই। সবাইকে সারা রাত ব্যবহার করা হয়েছে, সারা রাত নাচ গান করেছে তারা। আর এখানে কে বিশ্বাস করবে? একটা পতিতা সে। মেয়েটা সালাত শেষ করে উঠল। স্বপ্ন তাক লেগে দেখছে তাকে। অজুর পানিতে মুখ ধুয়ে তার মুখ থেকে যেন রিফ্লেক্ট হচ্ছে কিছু, তাকানো যাচ্ছে না, ঝলসে যাবে চোখ, এতটাই উজ্জ্বল তার মুখখানি লাগছে। স্বপ্নর মনের মাঝে একটা কামনা জাগলো, সে যদি আমার হতো। না, আই হেট লস। এইসব কি ভাবছি আমি? পর মুহূর্তে ঝেড়ে উঠে দাঁড়িয়ে গেল স্বপ্ন। আর একটু পরেই তো সকাল হয়ে যাবে। তারপরেই কর্মব্যস্ত জীবনে কেউ কাউকে চিনতে পারবে না আর। স্বপ্ন মোহনাকে অফিসের ঠিকানা দিল এবং বলল, কালকে সকাল 10টার মধ্যে চলে আসো টাকা নিয়ে। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় যেও। পরের দিন থেকে কাজে জয়েন করবে। কথা বলতে বলতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে বুঝতেই পারেনি। ফজরের আজান পড়েছে। মোহনা ফজরের নামাজে বসে কাঁদছে। হয়তো সে স্বপ্নের কথা ভেবে কাঁদছে যে এই ছেলের জন্য সে আজ এতটা নিকৃষ্ট পথ থেকে বেঁচে গেল। সকালে মোহনা আঁধার থাকতে থাকতে বেরিয়ে গেল, মুখে একটা কাপড় বেঁধে নিয়েছে সে। বাহিরে এসেই সে দেখতে পেল সে একা না, আরও অনেকেই তার মতোই লোক লজ্জার ভয়ে ভোরের আলোর আগেই পালিয়ে যাচ্ছে মুখ বেঁধে। এই পেশাটা এমনই, এরা নিশাচর। দিনে এদের সবার আড়ালে লুকিয়ে থাকতে হয়। এদেরও স্বপ্ন থাকে, কিন্তু এরা সবার সামনে আসতে পারে না। মোহনা বেরিয়ে গেল। সোজা বাসায় গিয়ে বেল চাপতেই ছোট বোন সোনিয়া দরজা খুলে দিয়ে জড়িয়ে ধরল মোহনাকে। আষ্টে পিষ্টে ধরে ফেলেছে সে। সে কাঁদছে আর বলছে, আপি আপি, কোথায় ছিলে তুমি সারা রাত? আমার না তোমাকে ছাড়া খুব ভয় করে, তুমি জানো না? আমি সারা রাত একটুও ঘুমাতে পারিনি। আমাকে একা রেখে কেন তুমি এলে না? আমি খুব আড়ি করেছি, আর কথাই বলবো না। ছোট বোন সোনিয়া চোখ মুছে অন্যদিকে তাকিয়ে আছে। অন্যদিকে তাকিয়ে অভিমান করে দাঁড়িয়ে আছে। মোহনা, মোহনা, ও লেলে, আমার সোনিয়া সোনা রাগ করেছে। এই দেখো সোনা, কান ধরেছি, আর এমন করব না, আমাকে মাফ করে দাও। সোনিয়া, আচ্ছা মাফ করে দিলাম, কিন্তু মনে থাকে যেন। দরজায় মা। কথা শুনতে পেরে বুঝতে পারলেন মোহনা বাসায় ফিরছে। মা আওয়াজ দিলেন, মোহনা ভেতরে এসো। সোনিয়া, এসো, খাবে এসো। কাল রাত থেকে তো কিছুই খাওনি। মোহনা কথাটা শুনে সোনিয়ার দিকে তাকালো, বলল, সোনিয়া সোনা, তুমি খাওনি কেন? সোনিয়া, তোমাকে ছাড়া একটুও খেতে ইচ্ছে করছিল না। মোহনা, তাই বলে? আচ্ছা চলো সোনা, আমি তোমাকে নিজে খাইয়ে দেব। দুই বোনের মাঝে সম্পর্ক দেখলে
কেউ বলবে না এরা দুই বোন, সবাই বলবে একটা শরীর দুই ভাগ করা হয়েছে, যার প্রতি অংশে সমান প্রায়োরিটি বিদ্যমান। মোহনা ফ্রেশ হয়ে এলো। এসো মা, মেয়েরা সবাই মিলে খাওয়া শেষ করে মোহনা একটু রেস্ট নিতে গেল। সারা রাত তো সে জেগেছিল। সোনিয়াও আছে মোহনার সাথে। সোনিয়া মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মোহনাকে 10টায় স্বপ্নের অফিসে যেতে হবে, তাই সে 9:30-এ অ্যালার্ম দিয়ে একটু চোখ বুলিয়ে নিল। তন্দা কাটতেই দেখে অ্যালার্ম বাজছে। মোহনা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হবে, এমন সময় মোহনার মা পেছন থেকে ডাক দিল মোহনাকে। মা বললেন, তুই তো সারা রাত বাহিরে কাজ করে এলি, এটাও কি খুব জরুরি কাজ যে এখনই আবার যেতে হবে? মোহনা: মা, আমি একটা বিশাল কোম্পানিতে চাকরি পেয়েছি, আজকে আমার জয়েনিং লেটার পাবো, সাথে টাকাও পাবো, তখন আর আমাদের কোনো অসুবিধা থাকবে না মা, দেখে নিও। মায়ের চোখে পানি ঝরছে। আমার জন্য তোকে এত কষ্ট করতে হয়েছে, তাই না রে? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে তোকে এত কষ্ট করতে হতো না। মোহনা: মা, কি বলছো এইসব? মোহনা তার মাকে জড়িয়ে ধরল। মোহনার চোখেও অঝরে পানি ঝরছে। চোখের পানি থামছে না। তার মাকে তাকে এমন কথা কেন বলল? খুব রাগ হচ্ছে, কিন্তু মায়ের ওপরে রাগ করতে পারে না সে। মোহনা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, এমন কথা বলো না মা, যাতে আমি মরে যাই শুনে। আমার তো কোনো কষ্ট নেই, তোমরা আসো তো। তোমাদের পেলে আমার কোনো কষ্ট থাকবো না। মা, সাবধানে যাস মা, আর তাড়াতাড়ি বাসায় ফিরিস। মোহনার মায়ের কাছ থেকে একটা চুমো সহ বিদায় নিল। মোহনা গ্রামের মেয়ে, সাইকেলিং ভালোই পারে সে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ও মেন কথা বলাই হলো না, মোহনার সাইকেলের নাম ঘুগলি। ঘুগলি শোনা সাইকেলের নাম। ঘুগলিকে নিয়ে বেরিয়ে পড়েছে মোহনার গন্তব্য স্বপ্নের অফিস। মোহনার ঠিকানা মতো এসে তাকিয়ে দেখতে দেখতে অপর দিকে পড়ে যাবে এমন অবস্থা। এত বড় বিল্ডিং কোথায় ছিল? 4 মাস হলো ঢাকা এসেছে, এটা দেখেনি সে। আবার দেখা যাচ্ছে বিল্ডিংয়ের সামনে লেখা আছে স্বপ্ন সাগর লজ, মেন সেক্টর। মোহনা ভাবছে, এত বড় কোম্পানির মালিক ওই ছেলের নাকি কর্মচারী। আমাকে শুধু পফ দিচ্ছিল না তো, ওর চলন বলন দেখে তো মনে হচ্ছিল না ও এত বড় সাইজের মানুষ। যাই হোক, মোহনা ভেতরে যাচ্ছে। গুল্লিকে কোথায় রাখবে? এক লোককে পেল, তাকে বলল, আপনি এখানে কাজ করেন? লোকটি: জি, কেন? মোহনা: না মানে আমি গুল্লিকে কোথায় রাখবো? লোকটি: কে গুল্লি? আমার সাইকেল। আমরা এখানে কিছু রাখতে দিতে পারবো না, আপনি আসতে পারেন। মোহনা: আরে আমি গুল্লিকে নিয়ে ভেতরে যাব কি করে? গুল্লিকে তো এখানে রাখতেই হবে। লোকটি: আচ্ছা, ঝামেলা তো। গার্ডস 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 জি স্যার, বলুন। লোকটি: ইনি কে? এখানে কি করছেন? তোমরা যাকে তাকে ভেতরে আসতে দাও কেন? মোহনা তো রেগে গেল। ওই বেটা, সোলার প্যানেল কি বললি? যাকে তাকে মানে? সোলার প্যানেল বলল কারণ লোকটার মাথায় একটা চুলও নেই, রোদে চিকচিক করছে। মোহনার কথায় লোকটা বেশ লজ্জা পেল, আর গার্ডরাও মুখ টিপে টিপে হাসছে। লোকটি: কি বললে? ওকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মোহনা: কি আমাকে ধাক্কা দেবে? কথা শেষ গার্ডস মোহনাকে টেনে বাইরে বের করে দিচ্ছে। এমন সময় স্বপ্ন বের হচ্ছিল, আর পাশেই অনেক লোকজন তাদের মাঝে হাত নেড়ে নেড়ে কথা বলছিল। উম্মা, স্বপ্নর কোট ধরার জন্য লোকটা আসে নাকি? একটা সুন্দরী মেয়ে কোট ধরে আসে, আর চারদিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। মোহনা স্বপ্নকে দেখতে পেয়ে ডাক দিল, স্বপ্ন। গার্ড তো ঝটকা খেয়ে গেল, মোহনাকে ছেড়ে দিল। এ কি রে, স্যারকে নাম ধরে ডাকছে কে? এই মেয়ে? স্বপ্ন বলে ডাক দিতেই পুরো এলাকার লোক শান্ত। স্বপ্ন তাকিয়ে দেখে রাতের সেই মেয়েটি, মানে মোহনা। মোহনা: আপনার লোকেরা আমাকে বের করে দিচ্ছে, যেতে দিচ্ছে না। স্বপ্ন ইশারা করলে সাথে সাথে গার্ড তাকে ছেড়ে দিয়ে সরে গেল। মোহনা স্বপ্নের সামনে এসে, বাহ, ডেকে নিয়ে এসে অপমান। আর এত ভাব নিয়ে ঘুরছেন কেন? আর এই পেট মোটাগুলো কে? খেলনা বন্দুক নিয়ে ঘুরছে আপনার পেছনে পেছনে। স্বপ্ন: উইল বি কিপড কুইট ফর ফিউ মিনিট। মোহনা: কেন? আপনি তার মানে বস নন? আপনার বস আছে, কোথায় তিনি? স্বপ্নের সাথে এভাবে কথা বলা দেখে সবাই তো হতভম্ব হয়ে গেছে। স্বপ্নর প্রিয় জেনিফার, ও তো জ্বলছে। সেও এভাবে কথা বলতে পারে না স্বপ্নের সাথে। আর এই মেয়ে কে? স্বপ্ন: হে ড্যাম ইট, ক্যান ইউ কিপড কুইট ফর এ উইল? ধমক সুরে বলল। মোহনা এবার চুপ, মুখের আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্ন ওনাদের সাথে কথা বলা শেষ করে তারপর মোহনাকে বলল,
কাম উইথ মি। মোহনা, আমি আমার গুল্লিকে কোথায় রাখবো? স্বপ্ন, হোয়াট? মোহনা, গুল্লি গুল্লি। ও, আপনারা তো আমার গুল্লিকে চিনবেন না, মানে আমার সাইকেলটা। এর নাম গুল্লি। স্বপ্ন, ও মাই গড, ওই যে দেখছো গ্যারেজ, ওইখানে রেখে আসো। যাও। মোহনা সাইকেল রেখে পিছু পিছু হাঁটছে। অফিসে ঢুকতেই স্বপ্নকে দেখে সবাই সালাম দিচ্ছে, দারোয়ান স্যালুট দিচ্ছে। তার মানে এই ছেলেই বস। কাল রাতে সত্য বলেছে, ঢপ মারেনি। স্বপ্ন রুমে গিয়ে মোহনাকে বসিয়ে স্বপ্ন বলল, তুমি কি কি বিষয়ে এক্সপার্ট? অ্যানি আউট ল্যাঙ্গুয়েজ স্কিলস? মোহনা সব বলল। এরপর মোহনার চাকরি ঠিক হলো, বেতন পাবে 40,000 টাকা। মোহনা তো সেই খুশি, আর 5 লক্ষ টাকা এখনই দেওয়া হচ্ছে মাসিক বেতন থেকে। মাসিক বেতন থেকে 5,000 টাকা করে কাটা হবে। মোহনা, আচ্ছা ঠিক আছে। মোহনার কেন জানি আজ স্বপ্নকে দেখতে ভয় করছে, একদম রাক্ষস লাগছে, যে কখন জানি মোহনাকে ঘাড় মোটকেই খেয়ে ফেলবে। স্বপ্ন, হে ইউ, কি ভাবছো? মোহনা, না মানে কালকে তো আপনাকে দেখে এমন রাগী মনে হয়নি, আজকে এই লুক কেন আপনার? 440 ভোল্টেজের গর্জন দিয়ে স্বপ্ন বলল, এটা অরিজিনাল স্বপ্ন, আর কালকে কপি পেস্ট ছিল। এই নাও চেক, এটা নিচে গিয়ে ক্যাশ করে নিবে, আর কালকে থেকে অফিসে জয়েন করবে। মোহনা আল্লাহর নাম দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো। বাবা গো, এই ছেলের চোখের যে তেজ, মনে হচ্ছিল মোহনাকে ঝলসে দেবে একদম। মোহনা বেরিয়ে গেল নিচে, গিয়ে দেখে তার গুল্লি নেই। মোহনা তো গুল্লি বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। গুল্লি, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি? মোহনার কান্না শুনে সবাই হাজির, কেউ জানে না গুল্লি কোথায়, আর কেউ বুঝতেও পারছে না গুল্লি সাইকেলের নাম। সবাই তো ভাবছে কোনো মানুষের নাম। পুলিশকে ফোন করে দেওয়া হলো। স্বপ্নকেও কনফার্ম করা হলো অফিস থেকে কিডন্যাপ হয়েছে। স্বপ্ন বাইরে এসে দেখে বিশাল ভিড়, আর পুলিশ আসতেও সময় লাগেনি। পাশেই পুলিশের গাড়ি। স্বপ্ন আসতে সবাই সাইড হয়ে গেল। স্বপ্ন দেখল মোহনা। পুলিশ স্বপ্নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার অফিস থেকে কিডন্যাপ হয়েছে কিভাবে, আর কে? স্বপ্ন, ওয়েট ওয়েট, লেট মি চেক। মোহনা, মোহনা, কি হয়েছে? কে কিডন্যাপ হয়েছে? মোহনা, আমার গুল্লি কিডন্যাপ হয়েছে। স্বপ্ন রাগে কাঁপছে, ফ্লোরে লাথি মারছে নিজেই। ও শিট, অফিসার, আই অ্যাম এক্সট্রিমলি সরি, নো ওয়ান কিডন্যাপড ইয়েট। পুলিশ, তাহলে উনি কাঁদছেন কেন? আর স্যার, এখানে তো সবাই বলছে গুল্লি কিডন্যাপ হয়েছে। স্বপ্ন, ইউ নো দিস গুল্লি ইজ নট এ হিউম্যান। গুল্লি ওনার বাইসাইকেলের নাম, যেটা কিডন্যাপ হয়নি। আমাদের পার্সোনাল গ্যারেজে ট্রান্সফার করা হয়েছে। সেটা বলতেই তো আমি আসছিলাম, তার আগেই এত কিছু। পার্কিং জোনে গাড়ির মধ্যে ওই সাইকেলটা সমস্যা করছিল, তাই গার্ড ওটা গ্যারেজে রেখে এসেছে। আর ইনি কাঁদছেন এখানে। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। অফিসার, ইটস ওকে স্যার, বাই। সবাই হাসাহাসি করছে, আর স্বপ্নর গা জ্বলছে শুধু। স্বপ্ন রাগ কন্ট্রোল করতে না পেরে মোহনাকে হাত ধরে ভেতরে টেনে হেঁচড়ে নিয়ে গেল। মোহনা তো বিকট ভয় পেয়ে গেছে, কি হবে, চাকরিটা গেল না তো? মোহনাকে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে স্বপ্ন মোহনার দিকে এগিয়ে যাচ্ছে, আর মোহনা পিছিয়ে যাচ্ছে। এক সময় মোহনা দেয়ালের সাথে লেগে যায়। মোহনা পেছনে যেতে পারছে না, আর স্বপ্ন কাছে চলে আসে। মোহনা চোখ বন্ধ করে ফেলে। কালকে রাতে যা করেননি, আজকে নিতে আসছেন নাকি? সাথে সাথে স্বপ্ন থেমে যায়, মনে হচ্ছে এখন মোহনাকে কাঁচাই খেয়ে ফেলবে একদম। স্বপ্ন, বুঝে শুনে কাজ করবে, আমাকে যেন কিছু বলতে না হয়, কথাটা মাথায় রেখো। স্বপ্ন বেরিয়ে গেল, আর মোহনা তো রাগে ফুঁসছে, শালা খাটাস, আমাকে এইভাবে বলে গেল হনুমান বানর। না না, ওরে তো বানর বলা যাবে না, ও তো একটা সিম্পাসিং খবিস কোথাকার, আমাকে মিশে রাগ দেখায়। আমার গুল্লি, গুল্লি কোথায়? এক দৌড়ে নিচে এসে হাজির। গার্ড আগেই গুল্লিকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ স্বপ্ন অর্ডার করেছে, যদি সে আবার গুল্লিকে না পায় আবার কি করবে কে জানে। সেদিন বাসায় চলে যায়, সব দেনা পরিশোধ করে, অনেক কেনাকাটা করে, চাকরিটা পেয়ে অনেক আনন্দিত। সোনিয়া সোনার জন্য একটা খেলনা কিনেছে মোহনা, তাতেই খুশি লাগছে মোহনার, যে সোনিয়া সোনাটা খেলনা অনেক পছন্দ করে। সব কেনাকাটা করে মোহনা বাসায় গেলে আজকে তাদের আনন্দিত সীমা থাকে না। দুই বোন অনেক মজা করে। আজ তার মায়ের আর কষ্ট থাকলো না। তার মা বলেই ফেললো, আমি এখন মরেও শান্তি পাবো। কথাটা শুনেই মোহনা তার মায়ের চোখে তাকালো। কি বললে? ওই কুটনি বুড়ি, আমাকে কষ্ট না দিলে চুপ পাস না, আমাকে রাগাবি না একদম। মা, আচ্ছা।
আমার ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। সেদিন রাতে খেয়ে সবাই ঘুমিয়ে গেল। সকালে উঠে মোহনা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আজ অফিসের প্রথম দিন, কিছুতেই লাট সাহেবটাকে কোনো ভুল ধরার সুযোগ দেওয়া যাবে না। মোহনা তো ঠিকই যাচ্ছে, কিন্তু এটা কি? এই যা গেল পড়ে। বুঝতে পারলেন না তো? মোহনা আকাশের দিকে তাকিয়ে ভাবছে আজকে কোনো ভুল করবে না। আর সামনে এক সাইকেলওয়ালার চাচা আসছিল। ব্যাস, তারপর যা হবার তাই হলো। দিশি বাজিয়ে একদম, দুজনেই কাঁদ। চাচা উঠে মোহনাকে দেখে ক্রাশ। মোহনাকে তুলছে। আর এই আপনার কিছু হয়নি তো? মোহনা তো টাসকি। বড় বেটা কয় কি আমাকে মা বলে ডাকবে, তা না আপনি বলছে। ভাব জমাচ্ছে নাকি? মোহনা, না চাচা সরি, আমি দেখিনি, আপনাকে মাফ করে দেবেন। লোকটা, আরে সমস্যা নেই। আর আমাকে চাচা বলছো কেন? তোমার নাম কি? মোহনা বুঝতেছে শালার বুড়ার রং শেষ হয়নি এখনো। তাড়াতাড়ি বেরিয়ে পড়লো, সময় নেই। লোকটা পেছন থেকে ডাকছে বেশ কয়েকবার, কিন্তু শোনার টাইম নাই। যত দ্রুত সম্ভব মোহনা সাইকেল নিয়ে অফিসে পৌঁছে গেল। গিয়ে দেখে স্বপ্ন কেবিনে আসে, মানি অফিসে ঢুকছে। পেছন থেকে দাঁড়িয়ে দেখছে একজন দেরি করে আসছে, তাকে এমনভাবে বাঁশ দিচ্ছে যেন সে কোনো অপরাধী। লোকটা কাঁদো কাঁদো হয়ে গেছে, তবুও ছাড়ছে না ওই রাক্ষসটা। পেছনে ঘুরতেই আমি তার সামনে পড়ে যাই। এরপর শুরু আমাকে অঝোরা বাঁশ দেওয়া। আমি তো চোখ বন্ধ করে শুনছি সব। এরপর প্রায় 30 মিনিট বক বক করেছেন উনি। তারপর আমার কাজের ওখানে আমাকে নিয়ে গেল একটা মেয়ে। আমরা দুজন। আমাদের পাশে একটা মেয়ের নাম মেঘা। সে আর আমি সেম পোস্টে আছি। তার সাথে আলাপ হয়ে অনেক ভালো লাগছে। অফিসের পরিবেশটা অনেক সুন্দর আর গোছালো। কাজ শেষে রাতে সবাই বাসায় ফিরছি। মোহনা সাইকেল নিয়ে বের হবে কি, টায়ারে হাওয়া নেই। কি বিপদ হলো! চাকা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। মোহনা সাইকেল নিয়ে হাঁটছে, এমন সময় স্বপ্ন এসে হাজির। স্বপ্ন, মিস মোহনা, কি হয়েছে, হেঁটে কেন? মোহনা স্বপ্নকে বললে স্বপ্ন বলল, ড্যানিয়েল, মোহনার সাইকেল ঠিক করে বাসায় পৌঁছে দিও। আর মোহনা, তোমাকে আমি পৌঁছে দিচ্ছি, চলো। মোহনা যাবে না, কিন্তু স্বপ্ন জোর করে নিয়ে গেল। এতে কিছু মতলব তো অবশ্যই আছে। মোহনা, স্যার একটা কথা বলবো। না থাক, পরে বলবো। কি একটা ভেবে কথাটা আর বলল না। গাড়ি চলছে। রাতের শহরে চারদিকটা অনেক সুন্দর লাগছে। হঠাৎ গাড়ি একটা ইউটার্ন নিয়ে অন্য রাস্তা ধরে চলতে থাকে। মোহনা, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় রাস্তা তো এটা না। এটা তো অন্য দিকে যাচ্ছি আমরা। স্বপ্ন, চুপ করে বসে থাকো। মোহনা, আমি চুপ থাকবো না। আপনাকে আমি কত ভালো ভেবেছিলাম। সেদিন রাতে কাছে পেয়েও ছেড়ে দিয়েছিলেন, চাকরিটা দিলেন যেন আর আমাকে প্রতিতা না হতে হয় আজকে। তাহলে আপনি কি করতে যাচ্ছেন? স্বপ্ন রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা চর বসিয়ে দিল মোহনার গালে। মোহনা গাল ধরে কাঁদছে, আর তার কষ্টের বাঁধ ভেঙে বুক চিরে কান্না আসছে। সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। কষ্ট তাকে ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। স্বপ্ন, এই মেয়ে চুপ, আমি তোমাকে কোনো ক্ষতি করতে তোমাকে নিয়ে যাচ্ছি না। মোহনা বাহিরে খেয়াল করে দেখে গাড়িটা শহরের বস্তির এলাকার পাশ দিয়ে চলছে। হঠাৎ একটা ছোট্ট ঘরের সামনে গাড়ি এসে থামালো। মোহনা, এখানেও নিয়ে আসলেন কেন? এটা কার বাড়ি? স্বপ্ন, আমার মায়ের বাড়ি। মোহনা, কি? আপনার এত সম্পদ থেকে কি লাভ? আপনার মাকে আপনি এমন জায়গায় রাখছেন কেন? উনি আপনার সাথে থাকলে আপনার কি খুব ক্ষতি হতো? কত টাকা আপনি নষ্ট করেন তার তো কোনো হিসাব নেই। ও, আমি তো ভুলে গেছি, আপনার আবার মায়া দয়া আছে নাকি? রাক্ষস একটা অদ্ভুত প্রাণী। আপনাকে কি বলবো আর খুঁজে পাচ্ছি না। ইস, আর মনে পড়ছে না। আবার বলবো মনে পড়লে। স্বপ্ন দাঁতের উপর দাঁত চেপে মোহনার বক বক শুনছে, কিছুই বলছে না। চোখ বন্ধ করে রেখেছে সে। স্বপ্ন, হয়েছে তোমার? মোহনা, আপাতত হয়ে গেছে, মনে পড়লে আবার বলবো। স্বপ্ন, ভেতরে চলো। মোহনাকে নিয়ে স্বপ্ন ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখতে পেল একটা মহিলা নামাজে বসে আছেন। স্বপ্নকে দেখে উঠে দাঁড়ালো। ও, নামাজে না, উনি এমনিতেই বসে আছেন জায়নামাজের ওপরে। মহিলাটি স্বপ্নকে দেখে বললেন, এসেছিস বাবা, হাত মুখ ধুয়ে নিয়ে যা। মোহনা অবাক। এ কি বলে? এত বড় লোক পোলা নাকি এখানে হাত মুখ ধুয়ে কি করবে? আর এখনো এত ভালো ব্যবহার করছে কেন? আর উনি বা এখানে কেন আসলেন যদি ওনাদের মাঝে ভালো সম্পর্ক না থাকে? মহিলাটি, আচ্ছা ওই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। অবশ্য তুমি তো মাঝে মাঝে জনিফাকে নিয়ে আসো এখানে, সে আসেনি আজকে? স্বপ্ন, আসলে না মা, আজকে আমি ওনাকে নিয়ে এসেছি। ওর নাম মোহনা।
আমার অফিসে নতুন জয়েন করেছে। রাস্তায় ওর সাইকেল নষ্ট হয়ে যায়, তাই আমি ওকে বাসায় নামিয়ে দিতে পিক করি। তো ভাবলাম ওকে নিয়ে আজকে আসি তোমার এখানে। মহিলাটি: মেয়েটা খুব মিষ্টি আর খুব সুন্দর দেখতে। এমন একটা বউ তোমার হলে ক্ষতি কি? স্বপ্ন: ও নো, আমি কখনোই বিয়ে করব না। কথাটা শুনে তো মোহনা বেশ লজ্জায় পেয়ে গেছে, কিন্তু তার মাথায় আসছে না কে ইনি। মা বলছে আবার, এত প্যাঁচ কেন? মহিলাটি: যাও মা, তুমিও হাত মুখ ধুয়ে নাও। মহিলা আবার ভাবছে, আর এই মহিলা বারবার হাত মুখ ধুতে বলছেন কেন? কি করবেন উনি আমাদের সাথে আবার? মোহনা একটু চিন্তিত হচ্ছে। বাসায় সোনিয়া আর মা বসে থাকবে আবার তার জন্য। স্বপ্ন: আজকে কি রান্না করেছো? মহিলাটি বললেন, কষা মাংস, গলদা চিংড়ির ভুনা, ডাল, সবজি। ওয়াও, গলদা মাংস কোথায়, জলদি দাও। মোহনা তো পুরাই টাসকি, এই ছেলে এখানে খেতে আসলো কেন? 5 স্টার হোটেল এত অভাব নাকি? মহিলাটি: তুমি প্রতিদিন রাতে এত দূরে এসে খেয়ে যাও, একটা রান্নার লোক রাখলেও তো পারতে। স্বপ্ন: ও মা, তুমি তো জানো তোমার হাতে রান্না ছাড়া আমার চলে না। আমি শুধু আমার আপনদের হাতে রান্না খেতে পারি। মহিলাটি: আপন তো বউ হবে, বিয়ে করো। স্বপ্ন: না, তুমি তো জানোই মম ড্যাড রিলেশন করে বিয়ে করেছে। তারপরও তাদের মাঝে সম্পর্ক ঠিক নেই, তারা আলাদা। মম নিউজিল্যান্ডে আছে আর ড্যাড সিঙ্গাপুরে, আর আমি দেশে পড়ে আছি। মোহনা আর পারছে না, এবার অজ্ঞান হয়ে যাবে এই মাথা ব্যথার যন্ত্রণাতেই। আরে কি হচ্ছেটা কি এটা? একবার বলছে মম নিউজিল্যান্ডে, আবার ওনাকে মা বলছে। তাহলে মাটা কে? উনি কে? স্বপ্নর 2 মা নয় তো? স্বপ্নর কয়জন মা সেটা শুনবে এই সাহস মোহনার নেই। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে জিজ্ঞাসা করার কথা ভাবলেও স্বপ্ন হাত মুখে পানি দিয়ে মাদুর পেরে বসে পড়েছে মাটিতে। মোহনা ভাবতে পারছে না, যার সানগ্লাস ধরার জন্য এক্সট্রা লোক আছে, সে মাদুরে মাটিতে বসে পড়েছে খাবার খেতে। মহিলাটি মোহনাকে বলল, কি হলো মা, বসো তুমিও। মোহনা পাশে বসলো। মহিলাটি মাটির থালা বের করে দিলেন। স্বপ্ন ভাত তুলে নিল আর তরকারি নিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিল। এই ছেলে দেখি পুরাই গিরগিটি, একে এভাবে না দেখলে বুঝতেই পারতো না মোহনা। মহিলাটি: এই দেখো, নিজেই নিয়ে খাওয়া শুরু করেছে। আরে মেয়েটা লজ্জা করছে, ওকে একটু তুলে দিবি তো নাকি? স্বপ্ন: মা তুমি দাও, গলদা কষা মাংস, আমাকে আগে খেতে দাও। মহিলাটি মোহনাকে তুলে দিলেন। মোহনা খাচ্ছে আর দেখছে আর ভাবছে, কি হচ্ছে এইসব? সে কোনো স্বপ্ন দেখছে না তো? নিজের পায়ে নিজেই চিমটি কাটছে। আউস, চিল্লানি দিছি পুরা। স্বপ্ন আর মহিলাটি পুরাই চমকে গেছে। কি হলোটা কি? কি হয়েছে? মোহনা: না না, কিছু না, পিঁপড়া মনে হয় কামড় দিয়েছে। স্বপ্ন: ও গড। খাওয়া শেষ করে স্বপ্ন বলছে, আসি মা, কালকে আবার দেখা হবে। মহিলাটি: সাবধানে যেও বাবা, সাবধানে যেও মা, আবার এসো কিন্তু। মোহনা মুখে হাসি দিয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন, কিন্তু তার মাথা থেকে টেনশন যাচ্ছে না। কেন বলল মা আবার মম নিউজিল্যান্ডে? মা কে, মম কে? স্বপ্ন ডাইভ করছে আর মোহনা ভাবছে তো ভাবছেই। স্বপ্ন বিষয়টি খেয়াল করলো। কিছু কি ভাবছো? মোহনা: আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি, রাগ করবেন না তো? স্বপ্ন: না, বলো। মোহনা: আপনার মা কয়টা? স্বপ্ন হেসে বলল, আমি জানতাম তুমি এমন কিছু শুনতে চাইবে, কিন্তু এটা না বোঝার মতো কিছু না। মোহনা: আমি কম বুঝি, আপনি আমাকে বুঝিয়ে বলেন। স্বপ্ন: মোহনা: তাহলে এটা কোনো 3? স্বপ্ন: স্বপ্ন: ও হে সাকিব, কেমন আছিস বন্ধু? সাকিব: ভালো, তুই? স্বপ্ন: আমিও ভালো। কি খবর হঠাৎ আজকে এখানে? সাকিব: নিউ কার কিনেছি, তাই সন্ধ্যায় পার্টি আছে ব্রো, ক্লাবে চলে আসিস, আজ সারা রাত এনজয় করব আমরা। স্বপ্ন: ওকে। সন্ধ্যায় স্বপ্ন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ড্রাইভ করে যাচ্ছে। এমন সময় হঠাৎ গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে গেল। স্বপ্ন বুঝতে পারছিল না কি হয়েছে। পার্টি আছে, তাই সাথে লোক নেই, রাত হয়ে আসছে, এলাকাটা বস্তি এলাকা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে না। স্বপ্ন ভানিকে ফোন দিলে ফোন বন্ধ দেখা যায়, বিপদে কাউকে পাওয়া যায় না। স্বপ্ন সাকিবকে ফোন দিলে সাকিব বলে ওঠে, তুই ওখানে থাক, আমি আসছি তোকে নিতে। তো এরপর সাকিব তার নিউ কার নিয়ে আসে স্বপ্নকে নিতে, কিন্তু কে জানতো এটাই হবে তাদের শেষ দেখা। গাড়ির ভেতরে যাবে স্বপ্ন, এমন সময় স্বপ্নকে কেউ একজন হ্যাকসা টান মারতেই একটা ট্রাক এসে কারের পেছনে সজোরে ধাক্কা দিয়ে দেয়। কারের ফিউল কন্টেইনার ব্লাস্ট হয়ে যায়, সাথে সাথে গাড়িতে আগুন লেগে পুড়ে যায়।
স্বপ্নর এখনো মনে আছে সাকিবের এই মৃত্যুর চিৎকার। সাকিব চিৎকার করছিল স্বপ্ন বাঁচা, কিন্তু স্বপ্ন কিছুই করতে পারেনি সাকিবকে বাঁচাতে। স্বপ্ন এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললে পরে যখন জ্ঞান ফিরে আসে নিজেকে একটা ঘরে আবিষ্কার করে সে। স্বপ্ন আমি কোথায়? হঠাৎ জ্ঞান ফেরানোর পূর্ব মুহূর্তেই মনে পড়ে গেল স্বপ্নর। সাকিব, সাকিব কোথায়? সাকিব চিৎকার করে কাঁদছিল স্বপ্ন। আপনি কে? মহিলাটিকে বলেছিল স্বপ্ন। মহিলাটি, আমি তোমাকে টেনে সরিয়ে নিয়েছি, বাবা না হলে তুমিও বাঁচতে না। ওই ছেলে আর বেঁচে নেই। তুমি 3 দিন আমার এখানে আসো। স্বপ্ন, কি বলছেন এইসব? 3 দিন? আজকে কত তারিখ? স্বপ্ন ফোনে তাকিয়ে দেখে 29 তারিখ। সে তো 26 তারিখের রাতে বেরিয়েছিল। তার মানে সত্য, সে 3 দিন এখানে ছিল। 3 দিন স্বপ্ন এখানে, অথচ খোঁজ নেওয়ার কেউ নেই। সে বেঁচে আছে কিনা মরে গেছে। কলেজার টুকরা এক বন্ধু ছিল, না শুধু বন্ধু না, ভাই ছিল, তাকেও হারিয়ে ফেললো। এত বড় পোড়া কপাল কারো কি হতে পারে? স্বপ্ন সেদিন কবরের পাশে গিয়ে অনেক কাঁদছিল, কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। তখন এই মহিলাটি স্বপ্নকে সান্ত্বনা দিয়েছিল। স্বপ্ন কারণ জানতে চাইল কেন তিনি এত খেয়াল রাখছেন তার। তখন তিনি বললেন তার নাকি একটা ছেলে ছিল, কিন্তু সে বিয়ে করে বউ নিয়ে বিদেশে চলে গেছে আর মাকে রেখে গেছে এই বস্তিতে। সেদিন স্বপ্ন মহিলাটির কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল, যে একজন মা চান তার ছেলেকে কাছে রাখতে, অথচ ছেলে চায় না। আর এখানে আমার বলাতে সব বদলে গেল। আমি এত চাইলাম আমার মমকে, আমি পাইলাম না। মহিলাটি, তার মানে তোমার মা নেই? কোথায় গেছে? আমি মহিলাটিকে আমার ব্যাপারে বললে তিনি বললেন আজ থেকে আমি তোমার মা আর তুমি আমার ছেলে। বাবা, আমি আমার এই নতুন মাকে অনেক চেষ্টা করেছি আমার বাসায় নিয়ে আসতে, কিন্তু পারিনি। সব সময় ব্যর্থ হয়েছি। একবার জোর করে নিয়ে এসেছিলাম, 2 দিন পরে আর রাখতে পারিনি। তাই আমি আমার মাকে ওনার মতো থাকতে দিয়েছি। ওনার যা লাগে আমি এনে দিই, আর আমি যাই প্রতিদিন তার কাছে রাতে খাবার খেতে, দেখা করতে। মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে স্বপ্নকে আর কথা শুনছে। মোহনা, সরি। স্বপ্ন, কেন, কি হয়েছে? মোহনা, আমি বুঝতে পারিনি আপনাকে, আমি না বুঝে অনেক কথা শুনিয়ে দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। স্বপ্ন, আরে ছাড়ো, আমি ভুলে গেছি, কিছু মনে নেই আমার। মোহনা, এই দাঁড়ান দাঁড়ান। স্বপ্ন, কি হয়েছে? মোহনা, আমার বাড়ি চলে এসেছি বাই। স্বপ্ন, মোহনা কালকে সময় মতো চলে আসবে কেমন? মোহনা, ওকে স্যার। স্বপ্ন তাকিয়ে দেখছে মোহনা চলে যাচ্ছে। তাকে ডাকবে কি? না থাক। ডাকবে না? আরে ডাকলে কি হবে? স্বপ্ন, মোহনা। মোহনা পিছনে ফিরে, জি স্যার বলুন, কি বলবেন? স্বপ্ন, ইয়ে মানে গুড নাইট। মোহনা মুচকি হাসি দিয়ে গুড নাইট জানালো। স্বপ্ন, ধুর, কি বলি। মোহনা আবার ডাকলো। মোহনা, জি স্যার বলুন, আর কিছু বলবেন? স্বপ্ন, আমি মানে আমরা বন্ধু হতে পারি? মোহনা মুচকি হেসে বলল, সরি স্যার, আমি আপনার এমপ্লয়ার। আর কিছু বলবেন? স্বপ্ন, না বাই। রাগে গজ করছে স্বপ্ন। লাইফে ফার্স্ট টাইম কাউকে ফ্রেন্ডশিপের অফার করছে, সেটাও রিজেক্ট হয়ে গেল। মাথা দিয়ে আগুন পড়ছে। আমাকে রিজেক্ট করলে এত বড় সাহস ওই মেয়ের! কালকে আসুক, ওকে মজা বুঝিয়ে দেব। পরের দিন সকালে উঠে মোহনা কাজে গেল। মোহনা যাওয়ার একটু পরে 7টার টেলিফোনে একসাথে কল চলে আসছে। আরে কোনটা রিসিভ করবে এখন? মোহনা দুটো রিসিভ করতেই বাকিগুলো কেটে গেল। এমন সময় স্বপ্ন সামনে এসে হাজির। কি হলো, কল রিসিভ করলে না কেন? মোহনা, আসলে একসাথে সবগুলো কল কিভাবে রিসিভ করতাম? স্বপ্ন, এইসব ন্যাকামি করবে না। কাজ করতে পারো না, কাজ করতে আসো কেন? মোহনা কাঁদো সুরে বলল, সরি স্যার, এখন থেকে আর এমন হবে না। স্বপ্ন চলে গেল। মনে মনে ভাবছে, আমাকে রিজেক্ট করছো, এখন দেখো কি করি আমি তোমার সাথে। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।